ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শেষ হয়ে গেল। একটা টেস্ট ম্যাচ হলো বটে, এমন একটা টেস্ট ম্যাচ যেখানে পঞ্চম দিনে জেনারেলি সাধারণত আমরা জানি যে পঞ্চম দিন মানে উইকেটে রান করা কিন্তু কঠিন। সেই পঞ্চম দিনে দুজন ব্যাটার নেমে দুখানা সেঞ্চুরি করে দিয়ে গেল, যারা কিন্তু অলরাউন্ডার এবং ফুল টাইম ব্যাটার নয়, এবং আরেকজন ব্যাটারও সেদিনকে তার সেঞ্চুরি কমপ্লিট করলো আগের দিনের অর্ধ শতরান করার পর। তাদের কথা বলছি, ভারতীয় অধিনায়ক শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তো এই টেস্টে এছাড়া জো রুট সেঞ্চুরি করেছে, এছাড়া বেন স্টোকস সেঞ্চুরি করেছে, এবং সবকটা সেঞ্চুরি খুব খেলা উপযোগী জায়গা থেকে, গুরুত্বপূর্ণ জায়গা থেকে হয়েছে। মানে ধরুন ইন্ডিয়া যখন প্রথম বল করতে আসে, প্রথম ব্যাট করতে আসে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার উইকেট পড়ে যায়, তারপরে একটা রানটাকে কোনো রকমের 350 অব্দি নিয়ে যায়, তার মধ্যে দুর্ঘটনা ঘটে যায়, পা আঙুল ভেঙে যায় ঋষভ পান্তের। সেইখান থেকে বীর বিক্রমে মাঠে নেমে সে 50টা কমপ্লিট করে, রানটা খানিকটা এগিয়ে দেয়। উদীয়মান ছেলে, তার জীবনের সেকেন্ড টেস্ট খেলছে, সাই সুদর্শন, সেও মোটামুটি 61 রান করে দেয়। এই দুটো রানের ওপর ভরসা করে এছাড়া 46 রানের ইনিংস খেলে KL রাহুল, মিস্টার কনসিস্টেন্সি, তার রান, জয়সওয়ালের রান। তো প্রথম উইকেটে 94 রানের ওই পার্টনারশিপটা, এবং তারপরে আবার একটা 110 রান, তো এইখানেই মোটামুটি প্রায় 200-র ওপর রান হয়ে গেল চারজন ব্যাটার মিলে, এবং বাকিরা টুকটাক রান ঠান করে রানটাকে নিয়ে গেল 350-এর কাছাকাছি। সো এটা ছিল প্রথম দিনের হাইলাইট, বা প্রথম দিন থেকে সেকেন্ড দিনের অল্প একটুখানি সময়। তারপরে ওরা যখন ব্যাট করতে এলো, আমাদের এলোমেলো বোলিং শুরু হলো। ডাউন দ্য লেগ বল, শর্ট অফ লেংথ বল, ওয়াইড আউটসাইড দ্য অফ স্টাম্প বল, মাঝে মধ্যে একটা দুটো গুড লেংথে ফেলে ভেতরে ঢোকাবার চেষ্টা ইত্যাদি। তো সেরকম একটা খুব নির্বিষ বোলিংয়ের মধ্যে দিয়ে ইংল্যান্ড ব্যাট শুরু করলো। 166 রানে পৌঁছে গেল, কোনো উইকেট পড়লো না। তারপরে ওই 166 রানে গিয়ে প্রথম উইকেটটা এনে দিল এই আমাদের স্যার রবীন্দ্র জাদেজা। একটা দারুণ কট বিহাইন্ড হলো, বলটা চলে গেল স্লিপে, বল দারুণ ক্যাচ ধরল KL রাহুল। তারপরেই আবার একটা উইকেট পড়ে গেল। তো পরপর দুটো উইকেট পড়লো। বেন ডাকেটের আউটটা হলো, যাকে নিয়ে তোলপাড় গোটা ভারতবর্ষ এই মুহূর্তে, যার বোলিং নিয়ে চারিদিকে চিৎকার চলছে, সেই কাম্বোজ উইকেটটা পেল। তারপরে কিন্তু জো রুটের একটা বড় ইনিংস। তো এটা বলার চেষ্টা করছিলাম এটাই, যে ওখান থেকে কিন্তু কোলাপসটা হলেও হতে পারতো, কারণ দুটো উইকেট কিন্তু আন্ডার 200 পড়ে গিয়েছিল। তারপরেও এখনও 150 রান ছিল ভারতের রানটাকে অতিক্রম করতে, কিন্তু সেখান থেকে এসে হাল ধরলো জো রুট স্বভাবসিদ্ধভাবে। একটা দারুণ অ্যাচিভমেন্ট করলো। কী অ্যাচিভমেন্ট করলো না, এখন সে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এতদিন রিকি পন্টিং ছিল, সচিন তেন্ডুলকার 1 নম্বর জায়গায়, 15,000-এর ওপর রান। রিকি পন্টিংয়ের রান ছিল 13,000-এর ওপর। তো সেটা অতিক্রম করে গিয়ে এখন 2 নম্বরে জো রুট, যোগ্য ব্যক্তি হিসেবেই। এবং জো রুটের যেটা আমার সবসময় ভালো লেগে এসেছে, জো রুট ক্লাসিক্যাল ব্যাটার, যদিও সব ফর্ম্যাটেই ক্রিকেট খেলেছে সে, কিন্তু তার একটা বেসিক প্যাটার্নটাই হচ্ছে ক্লাসিক্যাল। জো রুটের সঙ্গে অনেকটা আপনি KL রাহুলের মিল পাবেন। ক্লাসিক্যাল ব্যাটার যে শর্ট ফর্ম অফ ক্রিকেটটাও খেলতে পারে, এবং মোটামুটি একটা ইফেক্টিভ অলরাউন্ড ক্রিকেটার, বলও করতে পারে, ফিল্ডিংও খারাপ করে না, স্লিপে ফিল্ডিং করে। তো রাহুলের সঙ্গে অনেক মিল পাই বোলিংটা বাদ দিলে। এবারে চলে আসি তারপরে যেটা হলো, যে বেন স্টোকসের আসা, এবং ইংল্যান্ডের ব্যাটিং শক্তি অত্যন্ত ভালো। জফরে আর্চার ছাড়া সবাই ব্যাট করতে পারে। যে লোকটা 8 নম্বর 9 নম্বরে ব্যাট করতে যাচ্ছে, তারাও 40-50 রান করেছে এই সিরিজে। তো সেইটার থেকে, যেমন নতুন যে ছেলেটি এসছে দলে, নতুন তো নয়, সে পুনরাগমন করেছে, আর 8 বছর আগে সে লাস্ট খেলেছিল ইংল্যান্ডের হয়ে। তো লিয়াম ডসন খেলতে এলো, এবং ডসন এসে ভালো ফার্স্ট ইনিংসে বলও করে, রাহুলের উইকেটটাও পায়। তো সেই ডসন, যে কিনা প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000-এর ওপর রান আছে, 10টার ওপর সেঞ্চুরি আছে, এত ভালো একটা ব্যাটার, সে ওই 8 নম্বর 9 নম্বরে যাচ্ছে ব্যাট করতে। তো যাই হোক, সেইখান থেকে ওরা ব্যাটটা ধরলো। প্রথমে রানটা টপকে দিয়ে গেল জো রুট, তারপর জো রুট সেঞ্চুরি করে আউট হয়ে যাওয়ার পর বেন স্টোকস রিটায়ার করে গিয়েছিল কিছুটা শারীরিক কারণে। বেন স্টোকসের শরীরে অনেকগুলো জায়গায় অনেক সমস্যা হয়েছে এই টেস্টে। এক তো হচ্ছে এত লম্বা সিরিজ চলছে, আর ওর শরীরেও এমনিতেও চোট আঘাতপ্রাপ্তের গল্প ছিল।
তো সেখান থেকে বেন স্টোকস এসে আবার ব্যাট করতে এলো, মাঝখানে 2টো উইকেট ফটাফট চলে গেল। তারপরে আবার সেই আরেকটা ঘটনা ঘটে গেল ভারতীয় বোলিংয়ে। ওয়াশিংটন সুন্দর যে দলে খেলছে অলরাউন্ডার হিসেবে, তাকে 70 ওভার হয়ে গেলে কোনো বল দেওয়া নেই। যাই হোক, আলটিমেটলি সে বল পেল। এটা হচ্ছে দ্বিতীয় দিনের কথা, মাফ করবেন, দ্বিতীয় দিনের কথাই বলছি, দ্বিতীয় দিনে কোনো বল টল সে পেল না। তৃতীয় দিনে সে বল পেল এবং সে সেই 2টো উইকেট আউট করে দিল। একটা হচ্ছে হ্যারি ব্রুককে স্টাম্প আউট করলো এবং অলি পোপকে কট বিহাইন্ড করলো। কট বিহাইন্ড বলছে স্লিপে ক্যাচ গেল, আবার কে রাহুল ক্যাচ ধরলো, 2টো উইকেট হয়ে গেল। এমন ওই সময়টা তখনও রান ছিল, মানে ওর অ্যাভারেজ ছিল 30 রানে 2টো উইকেট, মানে এফেক্টিভিটি অ্যাঙ্গেল থেকে। তারপরে খেলাটা চলতে চলতে সেখান থেকে জো রুট আউট তো হয়ে গিয়েছিল, বেন স্টোকস আবার এসে হাল ধরলো। এই 2টো উইকেট ফটাফট পড়ে যাওয়ার পর তারপরে জেমি স্মিথ এর মধ্যে আবার আউট হয়ে গেল। তো এইরকম একটা খুব বেশি রান করতে পারলো না জেমি স্মিথ, যে সব ম্যাচেই রান করছিল, ব্যাট ধরলেই 40-50 তো মিনিমাম ছিল, সেঞ্চুরিও করেছিল। তো তারপরে আবার বেন স্টোকস মাঠে এলো, এসে সেঞ্চুরি করলো। সেঞ্চুরি করে রানের পাহাড়ে নিয়ে চলে গেল। এইখান থেকে টেস্ট ম্যাচ একদম জমে উঠল, টেস্ট ম্যাচটার অন্য মাত্রা পেয়ে গেল। এত অবধি তো মোটামুটি প্রেডিক্টেড ছিল। ভারত প্রথমে ব্যাট করে একটু কম রান করেছে, 350 জায়গায় 400 করা দরকার ছিল, কিন্তু সেই রানটা অবলীলাক্রমে চেস করে দিয়ে তাকে অতিক্রম করে গিয়ে আরও 300 রানের লিড নিল ইংল্যান্ড, পিওরলি বিকজ অফ ভারতের এলোমেলো উচ্ছৃঙ্খলতা বোলিংয়ে এবং বোলিংয়ের নির্বিষতা, মানে নির্বিষ বোলিং। বলের মধ্যে কোনো স্পাইস নেই, বলের মধ্যে কোনো ভেরিয়েশন নেই বেশিরভাগ সময়, এবং লাইনের লেন্থের কোনো অভাব ছিল না। তো যা দুবার নতুন বল নিয়েছিল ভারত ইনিংসে, দুবারই ফেল করেছে। প্রথমবার নতুন বল নিয়ে 166 রান দিয়েছিল, প্রথম উইকেট যেটা পড়লো সেটাও পেস বোলার পায়নি, পেয়েছে হচ্ছে জাদেজা। এবং দ্বিতীয়বার যখন আবার ওই ইনিংসেই আবার যখন দ্বিতীয়বার বল নিল, তখনও 160-এর ওপর রান হয়ে গেছিলো, কোনো উইকেট পড়েনি। তো যাই হোক, সেই করতে করতে এমন একটা জায়গায় এলো, জায়গাটা কী জায়গায় এলো যে না, ভারত ব্যাট করতে এসছে। তৃতীয় দিনের লাঞ্চের আগে ভারত ব্যাট করতে এলো। ব্যাট তো করতে এসেই কি হলো, ক্রিস ওকসের প্রথম ওভারেই ভারত টক করে 2টো উইকেট হারিয়ে ফেললো। এরকম আওয়াজটা হয়নি হয়তো, কিন্তু পটাপট পড়ে যাওয়া যাকে বলে। প্রথম ওভারেই ভারতের রান হলো 0 রানে 2 উইকেট এবং ব্যাক টু ব্যাক উইকেট, অর্থাৎ হ্যাট্রিক চান্স এসে গেল ক্রিস ওকসের। যখন শুভমান গিল ব্যাট করতে এলো, প্রথম বলটাই প্যাডে এসে লেগেছিল, ডাউন দ্য লেগ ছিল অবশ্য, কিন্তু সেই বলটাতে যদি আউট হতো শুভমান গিল, তাহলে হ্যাট্রিক হয়ে যায় ক্রিস ওকসের। তো এই হচ্ছে ম্যাচের প্রেশার। অর্থাৎ তখনও ইংল্যান্ড 300 রানের লিড সেকেন্ড ইনিংসে, অর্থাৎ ভারতকে 300 রান করলে তবে ইনিংস ডিফিট বা ইনিংস পরাজয় বাঁচবে। এরকম জায়গায় শুরু করতে এসে, যেখানে ভারতের লম্বা টেল আছে, যেখানে শেষ 3টে ব্যাটার বেশি রান করতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে 2 তরুণ ক্রিকেটার তাড়াতাড়ি আউট হয়ে গেল। যাদের কিনা দায়িত্ব ছিল কাণ্ডারি হওয়ার, তারাই প্রায় নৌকোকে ডুবাতে বসেছে। এরকম একটা জায়গায় নৌকোকে ছেড়ে দিয়ে চলে গেল। আর তার মানে 2টো ব্যাটার আমার ফুল টাইম ব্যাটার চলে গেল এবং লাস্টের 3 জন আমার ব্যাট করতে পারে না। মানে হঠাৎ করে আমার 5 জন ব্যাটার নেই হয়ে গেল। শুধু তাই না, তার সঙ্গে আবার আহত ঋষভ পান্ত, তারও ব্যাট করা অনেকটাই অনিশ্চিত। তাহলে সেক্ষেত্রে ভারতের সেই অবস্থায় এমন একটা জায়গায় মানসিকভাবে ভারত দাঁড়িয়ে আছে যে 300 রান করতে হবে, অথচ 2টো উইকেট চলে গেল, পেছনের 3টাকে ধরছি না, আর মাঝখানে একজন যে ভালো অ্যাটাকিং প্লেয়ার সেও খেলবে না। এইরকম একটা জায়গায়, এতটা মেন্টাল প্রেশারের জায়গায় শুভমান গিল এসে শুভমান গিল এবং KL রাহুল মিলে একটা লম্বা ইনিংস খেললো, বিরাট লম্বা ইনিংস। 0 রানে 2 উইকেট থেকে ওই রানটা চলে গেল 188 রানে, 188 রানস। 238টা বল খেলে 90 রান করলো KL রাহুল। প্রথম দিনে ওই প্রথম ওভারে, চতুর্থ দিনের ওই লাঞ্চের আগে যে 2টো উইকেট পড়েছিল, সেইটার পর আর সারা দিন, ওই প্রথম ওভারে 2টো উইকেট পড়ার পর আর সারা দিন কোনো উইকেট পড়লো না। বড় 2টো সেশন হয়ে গেল, অর্থাৎ লাঞ্চ থেকে টি এবং টি থেকে খেলা শেষ অবধি। পরের দিন সকালবেলায় উইকেটে যখন ব্যাট করতে এলো এরা দুজনে, KL রাহুল, অর্থাৎ পঞ্চম দিন, খেলার শেষ দিন, তখন KL রাহুল এবং শুভমান গিল যখন ব্যাট করতে আসে, আগের দিন তারা করেছিল প্রায় 174 রান, 2 উইকেটের বিনিময়ে 174। আসার পর দেখা যাচ্ছে বল সকালবেলায় উইকেটে তখন বলটা
কিছুক্ষণের মধ্যেই নতুন বল নেওয়া হলো এবং বল একটু ওপর নিচ হচ্ছে, কখনো অকওয়ার্ড বাউন্স হচ্ছে, কখনো বল নিচে হয়ে যাচ্ছে, এরকম দু একবার হয়েছে। কারণ ওই নতুন বলে যেটা হয় একটুখানি এফেক্ট তো হয়। তাতে করে আলটিমেটলি হঠাৎ করে একটা বল শর্ট বল সেটা লো হয়ে গেল, নিচু হয়ে গেল, কাট করে ভেতরে এলো, একদম প্লাম LBW হয়ে গেল KL রাহুল। 188 রানে ভারতের তৃতীয় উইকেটটা পড়ে গেল। মাঠে তারপরে এলেন ওয়াশিংটন সুন্দর। সবাই ভাবছে ওয়াশিংটন সুন্দর কেন এলো, কেন জাদেজা এলো না, বা কেন ঋষভ পন্থের আসার কথাই নয়, শার্দুল ঠাকুর এলো না। শার্দুল ঠাকুর এলো না এই কারণেই, কারণ রাইট হ্যান্ডার ব্যাটার বলে, এবং শার্দুল ঠাকুরের থেকে ওয়াশিংটন সুন্দর লেফট হ্যান্ডার ব্যাটার। ওয়াশিংটন সুন্দরের ফর্ম শার্দুলের থেকে একটু বেটার, এবং শার্দুল ওয়াশিংটন না এসে জাদেজাও আসতে পারত, কিন্তু জাদেজা যেহেতু টেলকে নিয়ে আগের ম্যাচে খুব সুন্দর খেলেছিল, তাই তাকে একটু টেলের দিকে রাখা হলো। এবং আগের ম্যাচে এই প্রসঙ্গ উঠেছিল যে শার্দুল ঠাকুরের থেকে ওয়াশিংটন সুন্দরকে আগে কেন পাঠানো হলো না, তাহলে এই ম্যাচে সেটা করা হলো, শার্দুল ঠাকুরের আগে ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হলো। ওয়াশিংটন সুন্দর এসে হাল ধরলো কিছুক্ষণ, দুজনে মিলে ব্যাট করতে 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 222 অর্থাৎ 34 রানের একটা পার্টনারশিপ হয়ে গেল। রানটা চলে গেল 222-এ। 222-এ গিয়ে আনফর্চুনেটলি একটা অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে গেল শুভমান গিল। 222-এ পড়ল 4 উইকেট, অর্থাৎ সকাল থেকে 2 উইকেট পড়ে গেল। 34 রানের বিনিময়ে 2 উইকেট পড়ে গেল। অ্যাকচুয়ালি আর একটু পার্টনারশিপের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, তাহলে 188 রানের পার্টনারশিপে একটা উইকেট পড়েছিল। পঞ্চম দিনের সকালে 48 রানের মধ্যে 2 উইকেট পড়ে গেল। 2 সেট ব্যাটার যারা লম্বা ইনিংস খেলেছে, দুজনেই 200-র ওপর বল খেলেছে, 400-র ওপর বল খেলেছে দুজনে মিলে, সেই 2 ব্যাটার চলে গেল। তখনও ওই যে বললাম স্কোর তখন মাত্র 222। 300 করলে তবে আমরা ফলো ওয়ান সেভ করব, এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তার মধ্যে 222 ফর 4 হয়ে গেল। কিন্তু তারপরে যে খেলাটা হলো সেটা একটা রোমহর্ষক খেলা, এবং একটা দাঁতে দাঁত চেপে ফাইট করা খেলা, একটা ডিসিপ্লিন ব্যাটিং, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। যে আমি যেটা বারবার প্রতিটা ভিডিওতে বলে আসছি, প্রতিটা খেলোয়াড়ের যেটা ফোকাস দেওয়া উচিত সেটা হচ্ছে ফোকাস অন দ্য কন্ট্রোলেবল। যেটা তোমার আয়ত্তের মধ্যে আছে সেটাই তুমি মন দাও। কোন বলটা লাফিয়ে যাবে, কোন বলটা বেশি সুইং করে যাবে, কোন বলটা অফ কাট করে বেরিয়ে চলে যাবে, এটা তোমার কন্ট্রোলে নেই। যখন সেটা আসবে দেখা যাবে, পরের বলটায় ফোকাস করো। কিন্তু তুমি কোন বলটা খেলবে, বাইরের বল থেকে ছাড়বে কিনা, ভেতরের বল খেলবে কিনা, শর্ট বলটাকে ওপর দিয়ে মারবে না গ্রাউন্ডে মারবে, এই যে সব ব্যাপারগুলো, এগুলো তুমি তোমার কন্ট্রোলে। কিন্তু যে না, এই বলটা আমি দেখতে পাচ্ছি বলটা ওয়াইড অফ স্টাম্প বেরিয়ে যাচ্ছে, আমি ছেড়ে দেবো, আমি চেস করবো না। ভালো বল তো ভালো বল, কিন্তু আমরা সবসময় কি ভালো বল আউট হই না। অনেক সময় অনেক বাজে বল আমরা চেস করতে গিয়ে আউট হয়ে যাই, টাইমিং ঠিক হয় না, কখনো কখনো আমরা ওভার রিস্কি শট নিয়ে ফেলি। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত একটা লম্বা ইনিংস খেলা দুজনে মিলে শুরু করলো। রবীন্দ্র জাদেজা, বর্ষিয়ান রবীন্দ্র জাদেজা, 35-এর ওপর বয়স, এত বছর ধরে এত রকম চাপের খেলা খেলেছে, একটা কমপ্লিট অলরাউন্ড ক্রিকেটার। আপনারা দেখেছেন তার ব্যাটিং, তার বোলিং, ফিল্ডিং নিয়ে কিছু বললাম না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডারদের একজন। তো সেই রবীন্দ্র জাদেজা, এবং যেটা আমি বারবার আরেকজনকেও মানে একটা টিভি অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের কিন্তু পজিটিভ ক্রিকেটটা খেলতে হবে। পজিটিভ ক্রিকেটটা যদি আমরা খেলি তাহলে কিন্তু মারার বলটা মারতে হবে, ধরার বলটা ধরতে হবে, ড্রাইভের বলটা ড্রাইভ করতে হবে, সিঙ্গলসগুলো চালু রাখতে হবে। কারণ দুজন ব্যাটারের দুই রকম হাইট, দুজন ব্যাটারের খেলার শৈলীটাও আলাদা। কনস্ট্যান্ট যদি আমরা চেঞ্জ করতে থাকি, একটা দুটো বল খেলেই আমরা অন্যদিকে চলে গেলাম, তখন আবার বোলারকে একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এত কুইকলি বোলাররা তো আর রোবট নয়, তা এত কুইকলি কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয় না। অনেক সময় দেখবেন যে অনেকগুলো ফুল টস বল পড়ে গেছে বা হাফ ভলি পড়ে গেছে বোলারে। কেন? তার কারণটা হচ্ছে যেটা জাদেজার জন্য গুড লেংথ, সেটা যেহেতু ওয়াশিংটন সুন্দর জাদেজার থেকে লম্বা, ওর জন্য কিন্তু ওটা হাফ ভলি হয়ে যাবে। তাহলে বোলারটাকে তখন নয় ওই একটু টেনে এনে বল করে করতে হবে, আর না হলে একই জায়গায় বল ফেললে কিন্তু হাফ ভলি, মানে ওটা কিন্তু ড্রাইভ করে দেবে, সুন্দর 4টে রান হয়ে যাবে। তো এরকমগুলো হয়েছে, শর্ট বলও তাই একই গল্প হয়েছে। তো তখন এই করতে করতে ওরা চেষ্টা করলো বিভিন্ন রকমভাবে, নতুন বল নেওয়া হলো, সেখানেও রান হচ্ছে, জফরে আর্চার বিট করলো কিন্তু উইকেট পেল না, সবই হলো। এর মধ্যে অবশ্য একটা ক্যাচ ফেলেছিল জাদেজার প্রথম দিকে, তাছাড়া কোনো মোটামুটি চান্সলেস খেললো দুটো ছেলে। এবং খেলতে খেলতে আমরা আস্তে আস্তে 300 রানের ডেফিসিটটা তো পূরণ করলাম, সেই করে আবার লিডও হয়ে গেল।
উইকেট কিন্তু আর পড়ল না। এই করতে করতে রানটা ওই যে বললাম 222 রানে চার উইকেট ছিল, অর্থাৎ চতুর্থ উইকেট পরে 222 রানে, সেই 222 রান ফর 4 টেনে চলে গেল 425 ফর 4। ওই 4 আর কিন্তু 5 হলো না, অর্থাৎ 203 রানের আনবিটেন একটা পার্টনারশিপ করলো এই দুই মহাবীর, আমাদের জাদেজা, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং শক্তি নিয়ে সবাই কনফিডেন্ট, আমিও কনফিডেন্ট ছিলাম, অনেকেই কনফিডেন্ট ছিল, এবং দলে আছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। এই বড় একটা ইনিংস, জীবনের প্রথম 100 রান করলো ওয়াশিংটন সুন্দর, এইটা ওর কিন্তু বিরাট একটা কনফিডেন্স বুস্টার হবে। ও অনেকগুলো জায়গায় অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। আমার এখনও মনে পড়ে ব্রিসবেনের সেই লাস্ট দিনের খেলায় কি ভালো দুটো 6 মেরেছিল, লম্বা, ভালো একটা ইনিংস খেলেছে সেদিনকে। তো ওয়াশিংটন সুন্দরের এই সিরিজে তো অবভিয়াসলি এই সিরিজে বাঁধাতে হলোই, সব ম্যাচই খেলবে, কিন্তু পরবর্তী সিরিজগুলোতেও ওয়াশিংটন সুন্দরকে আমরা আরও, যেটা ওয়াশিংটন সুন্দরের প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ওর অনেক কিছুই ইন অর্ডার আছে। শুধু বোলিংয়ে যদি একটু মন বেশি দেয়, একটু কম্প্যারেটিভলি যে মনটা এখন দেয় তার থেকে একটু বেশি মন দেয়, আর একটু বেশি অনুশীলন করে, তাহলে কিছু বৈচিত্র্য আসতে পারে, অর্থাৎ একটু বেটার টার্ন পেতে পারে, একটু বেটার দুসরা হতে পারে, একটু বেটার টপ স্পিনার আসতে পারে, একটু ড্রিফট, যেমন এই ইনিংসে দেখুন প্রচণ্ড ভালো বল করেছে, ভালো ড্রিফট হচ্ছিল বলে, ওর হাইট আছে, সুতরাং একটা লুপ থাকবে, আই লাইনের ওপরে বল হবে, ওর অ্যাকশন, টপ আর্ম অ্যাকশন আছে, ওর বাঁ হাত সুন্দর ওপরে ওঠে। সো হি ইজ আ গুড প্রসপেক্ট, হি ক্যান অনলি গেট বেটার ফ্রম হিয়ার। তবে যদি আমাকে কাউকে বসাতে হয় এই টিমে, তো এই গেল মোটামুটি খেলার কথা। এবারে প্রসঙ্গ আসছে যে, তো সেখান থেকে ভারত তো খেলাটাকে ড্র করে দিল, এবং এইখানে কিন্তু ড্রটা কিন্তু নৈতিক জয়, শুধু তাই না, একটা বিরাট মরাল বুস্টার, শুধু মরাল ভিক্টরি না, মরাল বুস্টার। এবং যদি আপনারা এই সিরিজটা দেখেন, প্রথম টেস্টের ওই শেষ দিনে হারাটাকে ছাড়া সব কটা ম্যাচই আমরা কিন্তু মানে সেকেন্ড টেস্টে জিতলাম, আমরা ফার্স্ট টেস্টে আমরা হারলাম, সেকেন্ড টেস্টে জিতলাম, থার্ড টেস্টে কিন্তু আমরা জিতে যেতাম। যে পার্সেন্টেজ ক্রিকেটটা কালকে খেললাম আমরা, যে শর্ট সিলেকশনগুলো আমাদের ঠিক ছিল, বুমরা ওই শটটা যদি না খেলে, যদি শুধু মাথা গেড়ে পড়ে থাকে, 22টা রান, তো কত 22 আমরা মিস করে এসেছি, কতগুলো 2 আমরা ছেড়ে দিয়েছি, কতগুলো 1 ছেড়ে দিয়েছি। ওই গেম প্ল্যানটা কিন্তু আজকে আমাদের কস্টলি হয়ে গেল। আজকে আমরা লাস্ট টেস্টে জিতে সিরিজ ড্র করার কথা ভাবছি, কিন্তু যদি ওই 22টা রান আমরা করে ফেলি, তাহলে আজকে আমরা 2-1 লিড নিয়ে থার্ড টেস্টটা খেলতে যাই, আমরা সিরিজটা হারছি না হয়ে যায়। লাস্ট টেস্টে যদি আমরা হেরেও যেতাম সেক্ষেত্রে, তাহলে আমাদের সিরিজ ড্র করতাম। তার মানে আমরা নয় সিরিজ উইনার কিংবা সিরিজ ড্র এই হয়ে বাড়িতে যেতাম। এখন আমাদের হয়েছে সিরিজ ড্র কিংবা সিরিজ হেরে বাড়ি যেতে হবে। যাই হোক, মোটামুটি ফর্মে সবাই আছে। 5th দিনে এরকম ব্যাটিং করার পর ইন্ডিয়ান টিমের ব্যাটিং নিয়ে আর কোনো টেনশন রইল না, এটা একটা খুব বড় সাইন। চলে আসি এবার 5th টেস্টের কথা। 5th টেস্ট হচ্ছে ওভালের উইকেটটা একটু হার্ড অ্যান্ড বাউন্সি হয়, তথাকথিতভাবে একটু ফাস্ট বোলারদের ফেভারে যায় এবং একটু হার্ড অ্যান্ড বাউন্সি হয়। সেক্ষেত্রে যদি ভারতীয় টিম আমরা দেখি, ভারতীয় টিমের এই মুহূর্তে কে কীরকম ফর্মে আছে আর কে কীরকম শারীরিক সক্ষমতা বা অক্ষমতা আছে, এই দুটোর একটা মিশ্রণের মধ্যে কিন্তু দল নির্বাচনটা হবে। তো যদি আমরা জাস্ট উইকেটের অ্যাঙ্গেলে দেখি, তাহলে আমি এই টিমের মধ্যে আমি এক্সপেক্ট করছি জসপ্রীত বুমরা খেলতে পারে। কেন আমি এক্সপেক্ট করছি? কারণ জসপ্রীত বুমরা বলেছিল আমি 3টে টেস্ট খেলবো, এবং এই যে চতুর্থ টেস্টে ধরে নিন এমন একটা জায়গা হলো যে আমরা 350 করেছিলাম, ওরা 400 করে অল আউট হয়ে গেল, তখন আমাদের আবার বল করতে আসতে হলো, আবার আমরা বল করলাম, মাফ করবেন, আমরা আবার ব্যাট করলাম, ব্যাট করে আমরা আবার 300 রান করলাম, করে ওরা আবার ব্যাট করতে এলো। অর্থাৎ বটম লাইনটা হচ্ছে, এই লম্বা লম্বা বড় বড় ইনিংস যদি না হতো, তাহলে তো 4টে ইনিংস ব্যাট করা হতো। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে 2টো ইনিংসে বল করতে হতো। আমরা এখন এই টেস্টে খেলাটা এমনভাবে গড়ালো, তাতে করে কি হলো না, জসপ্রীত বুমরাকে মাত্র একটা ইনিংসে বল করতে হয়েছে, যেটা কিনা ইংল্যান্ডের একম অদ্বিতীয়ম ফার্স্ট ইনিংস। আর কিন্তু ইংল্যান্ড সেকেন্ড টাইম ব্যাট করেনি, তার মানে জসপ্রীত বুমরাকেও সেকেন্ড টাইম বল করতে হয়নি। এবং জসপ্রীত বুমরা ওভারলোড নিয়েও বল করেনি, অনেকগুলো ওভার সবাই মিলে ভাগটাগ করে করেছে, এমনকি কাম্বোজও। আবার আরেকটা জিনিস হচ্ছে যে জসপ্রীত বুমরা লাস্ট বল করেছে তৃতীয় দিনে, খেলার তৃতীয় দিনে। তাহলে তৃতীয় দিনের পর এই 2 দিন রেস্ট, অর্থাৎ 4th ডে রেস্ট পেয়েছে, 5th ডে রেস্ট পেয়েছে। যদিও 4th ডেতে বল করেছে, মাফ করবেন একটু ভুল হলো, খাতায় কলমে বলতে গেলে 4th ডে বল করেছে, কিন্তু 4th ডেতে বেশি খেলা হয়নি,
তো যাই হোক, আমি যে সেটা ধরেও নিই, তো মোটামুটি লাঞ্চের পর থেকে ও ফ্রি, লাঞ্চের পর থেকে ও রেস্ট, সারাদিন রেস্ট, সেটা ছিল 4th ডে, আর 5th ডেও সারাদিন রেস্ট পেয়েছে। তো 2টো এক্সট্রা দিন রেস্ট পেল, এবং 2টো এক্সট্রা দিন রেস্ট পাওয়া মানে হচ্ছে শনিবার রেস্ট, রোববার রেস্ট, তাহলে ওদিকে 2 দিন, আর এদিকে বৃহস্পতিবার দিন টেস্ট শুরু হবে, মানে আরও 4 দিন, সোম মঙ্গল বুধ 3 দিন, সরি। তো মোট 5 দিনের ওপর ও কিন্তু টানা রেস্ট পেল। তো এরপরে যদি ওর খেলতে না পারে, ধরে নিন খেলা উচিত আমার কাছে মনে হয়, যদি খেলতে আলটিমেটলি না পারে তাহলে দলে কে আসবে? এখন ওই যে বললাম যে আমি সবাই জানি যে আকাশদীপ যদি ফিট হয়ে যায় আকাশদীপের দলে আসা উচিত। ওই যে আমরা আবার সেই সেকেন্ড টেস্টের কম্বিনেশনে চলে যাব, যে আকাশদীপ, শ্রীরাজ এবং আর্শদীপ, বা মাফ করবেন প্রসিদ্ধ কৃষ্ণা। এখন এবার ঘটনা হচ্ছে যে আকাশদীপ তো হলো, তার চোটের অবস্থা আমরা জানি না, আর্শদীপ সিং কি খেলবে? যদি আর্শদীপ সিং খেলে তাহলে তো খুব ভালো কথা, ওপেনিংয়ে বল গেল, ভেতরে বল করলো, অ্যাটলিস্ট দেখা। কাম্বোজকে যদি আমরা ট্রাই করে থাকতে পারি, আমি আজও বুঝে উঠতে পারছি না, কাম্বোজকে যদি আমরা ট্রাই করে থাকতে পারি তাহলে আর আর্শদীপকে ট্রাই না করার কোনো জায়গাই নেই। আর্শদীপকে ট্রাস্ট করে ট্রাই আমরা করতেই পারি। তো তাই যদি হয়, আর্শদীপ যদি ট্রাই করা হয় তাহলে টিমটা, আর যদি বুমরা না খেলে তাহলে বুমরা খেললে কী টিম হবে? বুমরা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, 3 নম্বর বোলারটা নয় হবে আর্শদীপ সিং কিংবা আকাশদীপ। এইটা হচ্ছে যেহেতু উইকেটে বাউন্স আছে। এইবারে যেটা হচ্ছে যে শার্দুল ঠাকুরকে আমরা তো বলে দিতে পারি, কারণ শার্দুল ঠাকুরকে ছাড়া আমার 2টো সলিড অলরাউন্ডার রয়েছে, আর আমার 5টা ব্যাটার আছে। 5টা ব্যাটার কে কে? জয়সওয়াল, সাই সুদর্শন, রাহুল, শুভমান গিল, তাহলে এখানে 4জন হয়ে গেল, এবং ধ্রুব জুড়েল, কারণ ঋষভ পন্ত খেলছে না। ধ্রুব জুড়েলের ব্যাট খারাপ না, 40-50 রান করেছে, তো ধ্রুব জুড়েলকে আমি একটা মোটামুটি রিজনেবল ব্যাটার হিসেবেই দেখব। এইবারে চলে এলো আমার 2টো অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর ইনফর্ম, ওয়াশিংটন সুন্দর, জাদেজা ইনফর্ম, ব্যাট ধরলেই 50, এখন আবার তো সে 100 করে দিল। তাহলে আমার ইনফর্ম, কারেন্ট ফর্ম অনুযায়ী কিন্তু আমার 7খানা ব্যাটসম্যান রয়েছে। সে জায়গায় আমাকে তো 20টা উইকেট নিয়ে জিততে হবে ম্যাচটা, তাহলে আমার তো 4টে সলিড বোলার দরকার। 7টা ব্যাটার, 4টে বোলার। 4টে বোলার কে? 3টে পেসার আর একটা কুলদীপ যাদব। কুলদীপ যাদব যদি লাস্ট টেস্টে না খেলে আমি মর্মাহত হব, আমি ক্ষুব্ধ হব। তো আমাকে যদি মনে হয়, যদি বোলিংয়ের অ্যাঙ্গেল থেকে দেখেন, শার্দুল ঠাকুরের বোলিং কি বিরাট ম্যাচ উইনিং বোলিং করেছে এখনো অবধি? সে করেনি, যেটুকু সুযোগ পেয়েছে না পেয়েছে। কাম্বোজ তো ছেড়ে দিলাম, তো কাম্বোজের জায়গায় আমার আকাশদীপ বা আর্শদীপ চলে এলো, আর শার্দুলের জায়গায় চলে এলো আমার কুলদীপ সিং। তো আমার টিম যদি বলেন তাহলে আমি বলবো আমার যা এক্স্যাক্ট টিম ছিল এখানে, এই টিম থাকবে, শুধু বদলাবে 3টে। ধ্রুব জুড়েল আসবে ঋষভ পন্তের জায়গায়, শার্দুল ঠাকুরের জায়গায় আসবে কুলদীপ যাদব, আর কাম্বোজের জায়গায় আসবে আকাশদীপ। আর যদি বুমরা না খেলে তাহলে বুমরার জায়গায় আসবে আর্শদীপ সিং। এই হচ্ছে আমার মোটামুটি ওভালে ইন্ডিয়ার কী টিম হওয়া উচিত, সেটা আমি মোটামুটি একটা লজিকের জায়গা থেকে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। ভারত ইংল্যান্ডের টেস্ট জমে উঠেছে, দারুণ খেলা হলো। আমি একটা মোটামুটি 5 দিনের রিভিউ করে দিলাম এবং পরের টেস্টের একটা প্রিভিউও করে দিলাম। ভালো থাকবেন, টেস্টের আগে আবার দেখা হবে। বাই।